আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা পড়ব হচ্ছে অর্থনীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায় শ্রমবাজার, লেকচার 2। অর্থনীতি প্রথম পত্র পঞ্চম অধ্যায় শ্রমবাজার, লেকচার 2 পড়ব। তো 2 এর মধ্যে কী আছে আমরা আজকে দেখে নিই। 1 নম্বর আছে হচ্ছে শ্রমের দক্ষতা, 2 হচ্ছে শ্রমের গতিশীলতা, 3 শ্রমের চাহিদা, 4 শ্রমের যোগান। তাহলে আমরা হচ্ছে আজকে লেকচার 2 এর মধ্যে হচ্ছে এই 4টা টপিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে পড়ব হচ্ছে আমরা শ্রমের দক্ষতা। শ্রমের দক্ষতার ইংরেজি হচ্ছে এফিসিয়েন্সি অফ লেবার। এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় ইএল। কি বলা হয়? ইএল বলা হয়, এফিসিয়েন্সি অফ লেবার, সংক্ষিপ্ত আকারে বলা হয় ইএল। সংজ্ঞাটা হচ্ছে এরকম: পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে, পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে তুলনামূলক কম সময়ের মধ্যে অধিক পরিমাণ উৎপাদন করাকে শ্রমের দক্ষতা বলে। তাহলে সংজ্ঞাটা আমি আবার ক্লিয়ার করছি। শ্রমের দক্ষতা, এফিসিয়েন্সি অফ লেবার, সংক্ষিপ্ত আকারে বলা হয় ইএল। এর সঙ্গে হচ্ছে এরকম যে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে তুলনামূলক কম সময়ের মধ্যে অধিক পরিমাণে উৎপাদন করাকে শ্রমের দক্ষতা বলে। এর সূত্র হচ্ছে এরকম। শ্রমের দক্ষতাকে সংক্ষেপে হচ্ছে ইএল বলা হয়। উপরে হবে হচ্ছে উৎপাদনের পরিমাণ, যেটাকে সংক্ষিপ্ত আকারে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর নিচে হলো কাজের সময়, এটাকে হচ্ছে ডব্লিউ টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের শ্রমের দক্ষতা। তাহলে সূত্রটা হলো এরকম: শ্রমের দক্ষতা সংক্ষিপ্ত আকারে বলা হয় ইএল। সূত্র হচ্ছে এরকম: উপরে থাকবে উৎপাদনের পরিমাণ, যেটাকে সংক্ষিপ্ত আকারে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর নিচে থাকবে হচ্ছে কাজের সময়, যেটাকে ডব্লিউটি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন ছোট্ট একটা সমস্যার সমাধান করব। সমস্যা হচ্ছে এরকম: একজন ব্যক্তি দৈনিক 8 ঘন্টা কাজ করে 80 একক দ্রব্য উৎপাদন করলে, একজন ব্যক্তি দৈনিক 8 ঘন্টা কাজ করে 80 একক দ্রব্য উৎপাদন করলে তার শ্রমের দক্ষতা কত? তাহলে সমাধান হচ্ছে এরকম: আমরা শ্রমের দক্ষতা সূত্রটা লিখব ইএল, উপরে হচ্ছে কিউ, নিচে হচ্ছে ডব্লিউটি। ঠিক আছে? তো এখানে কিউ দ্বারা কি বোঝায়?
কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ কত, এটা হচ্ছে 80 একক, আর তার কাজের সময় হচ্ছে কত, 8 ঘন্টা। তাহলে 80কে 8 দ্বারা ভাগ করলে কত হয়, 10 হয়। সুতরাং তার দক্ষতা, কাজের দক্ষতা এটা হচ্ছে EL সমান 10। তাহলে এই হচ্ছে আমাদের কাজের দক্ষতা নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে সমাধান। তাহলে আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। টপিক 2 আছে হচ্ছে শ্রমের গতিশীলতা। কি আছে, শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতার সংজ্ঞা হলো এরকম, শ্রমের স্থানান্তরকেই শ্রমের গতিশীলতা বলে। অর্থাৎ শ্রম তাহলে শ্রমের গতিশীলতা, স্থানান্তরকেই শ্রমের গতিশীলতা বলে। এটা হচ্ছে এরকম, শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে অথবা এক স্থান থেকে অন্য স্থানে যদি স্থানান্তরিত হয়, এটাকে কি করা হয়, স্থানান্তর করা হয়, তাকে বলা হয় শ্রমের গতিশীলতা। তাহলে সংক্ষিপ্ত আকারে সংজ্ঞাটা হচ্ছে শ্রমের স্থানান্তরকে শ্রমের গতিশীলতা বলে। তাহলে এটার প্রকারভেদ রয়েছে। শ্রমের গতিশীলতা 4 প্রকার। শ্রমের গতিশীলতা 4 প্রকার, যথা 1 নম্বর আমরা ক দিব, হ্যাঁ ক খ দিব। ক, ভৌগোলিক গতিশীলতা। খ হলো পেশাগত গতিশীলতা। গ হলো শিল্পগত গতিশীলতা। ঘ হলো স্তরগত গতিশীলতা। এই হলো আমাদের শ্রমের গতিশীলতার প্রকারভেদ। তাহলে শ্রমের গতিশীলতা হলো 4 প্রকার। 1 নম্বর হলো ভৌগোলিক গতিশীলতা, 2 হলো পেশাগত গতিশীলতা, 3 হলো শিল্পগত গতিশীলতা, 4 হলো স্তরগত গতিশীলতা। এখন প্রত্যেকটা সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাগুলো আমি বলবো, কিন্তু বোর্ডে লিখব না, মুখে মুখে বলবো, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তাহলে ভৌগোলিক মানে হচ্ছে যে স্থান থেকে অন্য স্থানে, এটা হতে পারে একটা দেশের ভেতরে, হতে পারে একটা দেশের বাহিরে। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায়, স্থান থেকে অন্য স্থানে শ্রমের যে স্থানান্তর, তাকে বলা হয় শ্রমের ভৌগোলিক গতিশীলতা। তাহলে এটা হতে পারে কি, হতে পারে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এই যে শ্রমের স্থানান্তর, তাকে বলা হয় ভৌগোলিক গতিশীলতা। এটা হতে পারে জাতীয়, হতে পারে আন্তর্জাতিক। ঠিক আছে, একজন ব্যক্তি সে বাংলাদেশের ঢাকায় কাজ করতে পারবেন, আবার ঢাকা থেকে তিনি কি করতে পারেন, চট্টগ্রাম গিয়ে কাজ করতে পারেন। অথবা এই ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন, চট্টগ্রাম থেকে কাজ করতে তিনি কই গেলেন, চট্টগ্রাম থেকে কাজ করতে তিনি গেলেন হচ্ছে সৌদি আরব কিংবা কাতার কিংবা দুবাই। তাহলে এটাকে বলা হয় শ্রমের ভৌগোলিক গতিশীলতা। আশা করি আপনারা সবাই
ভালো করে বুঝতে পেরেছেন। এবার খ নম্বর হচ্ছে পেশাগত গতিশীলতা। এটা কি? এটা হচ্ছে ধরেন আজকে আমি একজন শ্রমিক, পোশাক কারখানায় কাজ করি বা পোশাক শিল্পে কাজ করি, ঠিক আছে? সরি, এটা হচ্ছে পেশাগত হচ্ছে আমি আজকে ধরেন একজন অ্যাডভোকেট বা ওকালতির কাজ করি। আমি হচ্ছে একজন অ্যাডভোকেট, ওকালতির কাজ করি, আমি আইন বিষয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে? তো আমার এই পেশাটা ভালো লাগছে না, আমি কী করলাম, এটা ছেড়ে দিয়ে আমি হচ্ছে শিক্ষকতার পেশায় যোগদান করলাম। তাহলে এটাকে বলা হবে পেশাগত গতিশীলতা, অর্থাৎ আমি পেশা পরিবর্তন করেছি, আগে ছিলাম অ্যাডভোকেট, পরে হয়েছি আইন বিষয়ের শিক্ষক, তাহলে এটাকে বলা হয় পেশাগত গতিশীলতা। তারপরে গতে আছে শিল্পগত গতিশীলতা। এটা হচ্ছে এরকম যে একজন শ্রমিক ধরেন সে পোশাক শিল্পে কাজ করতেছে, এখন তার কাজ করতে করতে এখানে ভাল লাগতেছে না কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, অন্য কোনো কারণে হতে পারে, তিনি কি করলেন যে পোশাক শিল্প ছেড়ে দিয়ে তিনি হচ্ছে পাট শিল্পে কাজে যোগদান করলেন, অথবা তিনি চিনি শিল্পের কাজে যোগদান করলেন, অথবা ইস্পাত শিল্পের কাজে, অথবা স্টিল মিল শিল্পের কাজে যোগদান করলেন। তাহলে এটাকে কী বলা হবে? যে এক শিল্প ছেড়ে দিয়ে অন্য শিল্পে কাজ করলে, এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে কাজ করলে তাকে বলা হয় শ্রমের শিল্পগত গতিশীলতা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আছে স্তরগত গতিশীলতা, এটাকে বলা হয় স্টেপ, স্তর, ঠিক আছে? ধরেন একজন ব্যক্তি কোম্পানির সাধারণ কর্মচারী কিংবা এমপ্লয়ি, অথবা তিনি হচ্ছেন সাধারণ ম্যানেজার, ঠিক আছে? তো তিনি প্রমোশন পেতে পেতে এরকম হয়েছে যে ম্যানেজার থেকে তিনি হচ্ছে এমডি হয়ে গিয়েছেন, অথবা তিনি সিইও হয়ে গিয়েছেন। তাহলে যদি এই রকম হয় যে একটা কোম্পানির মধ্যেই, একটা শিল্পের মধ্যেই, একটা কারখানার মধ্যেই তিনি একটা স্তর থেকে আরেকটা স্তরে প্রমোশন পেয়ে, পদোন্নতি পেয়ে উপরে উঠেছেন, যদি এরকম হয় শ্রমটা একটা স্তর থেকে অন্য স্তরে যায়, নিচ থেকে উপরে যায়, তাহলে তাকে বলা হবে স্তরগত গতিশীলতা। তাহলে এই হচ্ছে আমাদের শ্রমের গতিশীলতার প্রকারভেদ চারটার বিস্তারিত সংজ্ঞা। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে। এবার আমরা পড়ব হচ্ছে শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা, এটা হচ্ছে ডিমান্ড অফ লেবার, সংক্ষেপে এটাকে বলা হয় ডিএল, ঠিক আছে? কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট সময়ে ফার্মের মালিকগণ যে পরিমাণ শ্রম কাজে নিয়োগের জন্য ইচ্ছা প্রকাশ করেন তাকে শ্রমের চাহিদা বলে। তাহলে এটা হচ্ছে এরকম, ধরেন পুরো বাংলাদেশে 20,000 ফ্যাক্টরি আছে, ফার্ম আছে, শিল্প আছে। তো 20,000 ফার্মে আমরা ধরে নিলাম হচ্ছে 1 কোটি শ্রমিক দরকার। তাহলে যদি নির্দিষ্ট সময়ে ফার্মের সকল মালিকগণ কী করেন যে আমাদের 1 কোটি পরিমাণ শ্রম লাগবে আমাদের কাজগুলা
পরিচালনা করার জন্য, কাজগুলো করার জন্য। তো আমরা এই পরিমাণ শ্রম প্রত্যাশা করছি কোত্থেকে? আমাদের দেশের যে শ্রমবাজার আছে ওখান থেকে। তাহলে যদি এইরকম একটা প্রত্যাশা প্রকাশ করা হয় শ্রম কী করার জন্য? কাজে নিয়োগদানের জন্য। কার পক্ষ থেকে যাবে প্রত্যাশাটা? যারা হচ্ছে ফার্মের মালিক কর্তৃপক্ষ, ঠিক আছে, তাদের পক্ষ থেকে যদি কোনো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় যে কাজে নিয়োগদান করব, শ্রমিক লাগবে, এরকম হইলে এটাকে বলা হবে শ্রমের চাহিদা। তাহলে কোনো একটি নির্দিষ্ট সময়ে ফার্মের মালিকগণ যে পরিমাণ শ্রম কাজে নিয়োগের জন্য কি করে? ইচ্ছা প্রকাশ করে, তাকে শ্রমের চাহিদা বলে। তাকে কি বলা হয়? শ্রমের চাহিদা বলা হয়। আমরা একটা নোট লিখব। শ্রমের চাহিদার সঙ্গে প্রকৃত মজুরির সম্পর্ক বিপরীত। তাই শ্রমের চাহিদা রেখা বাম হতে ডানে নিম্নগামী হয়। মানে নোটটা কি? নোট হচ্ছে এরকম যে শ্রমের চাহিদার সঙ্গে প্রকৃত মজুরি সম্পর্ক বিপরীত। তাই শ্রমের চাহিদা রেখা বাম হতে ডান দিকে কি হয়? নিম্নগামী হয়। তাহলে প্রকৃত মজুরি কোনটা? এটা হচ্ছে কোনো একটি ফার্মে আমি কাজ করলাম, কাজের বিনিময়ে অর্থপ্রাপ্তির পাশাপাশি যদি আমাকে অন্যান্য সুযোগ সুবিধা যথা পরিবহন খরচ, বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা, ঈদ উৎসব ভাতা ইত্যাদি প্রদান করা হয়, তাহলে একসঙ্গে এটিকে বলা হবে প্রকৃত মজুরি। তাহলে যদি এরকম হয় যে প্রকৃত মজুরির সঙ্গে কি হচ্ছে? আমাদের শ্রমের চাহিদার সম্পর্ক বিপরীত। প্রকৃত মজুরি বেড়ে গেলে কারখানার মালিক, ফার্মের মালিক নর্মালি কী করবেন? তিনি হচ্ছেন শ্রমের যে নিয়োগদানের পরিমাণটা কমাই নিয়ে আসবেন। তাহলে কি হবে? কমলে রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে শ্রমের চাহিদার সঙ্গে প্রকৃত মজুরি সম্পর্ক হলো বিপরীতমুখী। এই জন্য শ্রমের চাহিদা রেখাটা কি হয়? বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমরা এখন চিত্রের মাধ্যমে শ্রমের চাহিদা রেখা ব্যাখ্যা করব। চিত্রে শ্রমের চাহিদা প্রকাশ করা হলো, ঠিক আছে। চিত্রটা হবে এরকম। চিরাচরিত নিয়ম, আমরা টান দিব দুইটা, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ। এখানে কেন্দ্র, এটা ও, এটা হচ্ছে আমাদের ডিএল। ডিএল মানে হচ্ছে শ্রমের চাহিদা, আর এখানে হচ্ছে আমরা ধরবো W/P, এটাকে বলা হয় প্রকৃত মজুরি। কি বলা হয়? প্রকৃত মজুরি, W/P। আমরা এখন এটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করব। কার মাধ্যমে? অক্ষরের মাধ্যমে প্রকাশ করব। এটা হচ্ছে W/P1, W/P2। আর্থিক মজুরি 1, প্রকৃত মজুরি 1, প্রকৃত মজুরি 2। আমরা এখানে কোনো সংখ্যা লিখলাম না, শুধুমাত্র অক্ষরের মাধ্যমে কি করতেছি? প্রকাশ করতেছি। এটা হচ্ছে DL1, এটা হচ্ছে DL2। তাহলে নোটে আমরা কি লিখেছিলাম? যে অবশ্যই প্রকৃত মজুরির সঙ্গে শ্রমের চাহিদা সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ যদি আমাদের প্রকৃত মজুরি কি হয়? বৃদ্ধি পায়, শ্রমের চাহিদা হ্রাস পাবে, আর প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদা বৃদ্ধি পাবে। সুতরাং চিত্র হবে এরকম। যখন আমাদের প্রকৃত মজুরির পরিমাণ O থেকে W/P1, তখন আমাদের শ্রমের চাহিদা হলো DL1। এখন প্রকৃত মজুরি কি পেয়েছে?
1 থেকে 2 হলে অবশ্যই হ্রাস পাবে, কারণ এখানে বেশি পরিমাণ, এখানে কম পরিমাণ। তো হ্রাস পেলে শ্রমের চাহিদা কী পাবে? বৃদ্ধি পাবে, যেহেতু সম্পর্ক হচ্ছে বিপরীত। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া যদি ইত্যাদি না দেওয়া লাগে, তাহলে একজন কারখানা ফার্মের মালিক তিনি কী করবেন? পূর্বের তুলনায় পরবর্তী সময়ে তিনি অধিক পরিমাণ শ্রম নিয়োগ করবেন। তাহলে আমরা বলতে পারি, যদি প্রকৃত মজুরি হ্রাস পেয়ে W/P2 হয়, W/P2 হয়, তাহলে আমাদের শ্রমের চাহিদা কী হবে? বৃদ্ধি পেয়ে DL2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা বিন্দু পেয়েছি, এটাকে আমরা এ বিন্দু বলতে পারি। এখানে একটা বিন্দু পেয়েছি, এটাকে আমরা বি বিন্দু বলতে পারি। তাহলে এ বিন্দু বি বিন্দু যোগ করলে যে রেখা পাই, সেটি হচ্ছে শ্রমের চাহিদা রেখা, TL। ব্র্যাকেট দিলে হয়, না দিলে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা লিখেছি কিসের মাধ্যমে? অক্ষরের মাধ্যমে। সংখ্যার মাধ্যমে এটা প্রকাশ করা যায়, এটা আমি পাশে দেখাচ্ছি। সংখ্যার মাধ্যমে কি করা যায়? এটা প্রকাশ করা যায়। এটা হচ্ছে আমরা ধরবো DL। ঠিক আছে, DL মানে হচ্ছে শ্রমের চাহিদা, W/P হচ্ছে প্রকৃত মজুরি। এখানে ধরলাম 500, এখানে হচ্ছে 1000, এখানে হচ্ছে 100, এখানে 200। এটা হচ্ছে B, এটা হচ্ছে DL। চিত্র শ্রমের চাহিদা, চিত্র শ্রমের চাহিদা। তাহলে এটা হচ্ছে অক্ষরের মাধ্যমে ব্যাখ্যা, এটা হচ্ছে সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা, চিত্রে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা বলবো, ব্যাখ্যাটা দিব এরকম: চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা DL এবং লম্ব অক্ষে W/P প্রকৃত মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রকৃত মজুরি নির্ধারণ করা হয়েছে। W/P1 প্রকৃত মজুরি হলে আমাদের শ্রমের চাহিদা হয় কত? DL1, যেটি এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। কোনো কারণে যদি প্রকৃত মজুরি হ্রাস পেয়ে কত হয়? W/P1 থেকে হ্রাস পেয়ে W/P2 হলে আমাদের শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়ে কী হয়? DL2 হয়, যেটি চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এ আর বি বিন্দু যোগ করে যে রেখা পাই, সেটি হচ্ছে শ্রমের চাহিদা রেখা, এবং এটি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। কারণ হচ্ছে শ্রমের চাহিদার সঙ্গে প্রকৃত মজুরির সম্পর্ক হলো বিপরীতমুখী। এজন্য কি হয়? চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। ঠিক একইভাবে এখানে আমরা কি করেছি? সেম জিনিসটা এখানে নিয়ে এসেছি, কিসের মাধ্যমে? সংখ্যার মাধ্যমে। তাহলে কি বলবো আমরা? চিত্রে ভূমি অক্ষে হচ্ছে শ্রমের চাহিদা, লম্ব অক্ষে প্রকৃত মজুরি নির্ধারণ করা হয়েছে। এখন যখন হচ্ছে প্রকৃত মজুরি 1000 টাকা, শ্রমের চাহিদা হচ্ছে 100 একক, যেটি চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। কোনো কারণে একটি দেশের মধ্যে প্রকৃত মজুরি হ্রাস পেয়ে কত হলো? 500 হলো। তাহলে আমরা জানি প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়ে কত হলো? 200 একক হলো, যেটি চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এ বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করে যে রেখা পাই, সেটি হচ্ছে শ্রমের চাহিদা রেখা। তাহলে এর সঙ্গে হচ্ছে এর সম্পর্ক, আর এর সঙ্গে হচ্ছে এর সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চিত্রের বিশ্লেষণ। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার পর্ব হচ্ছে আমরা শ্রমের যোগান। শ্রমের যোগান, এটাকে বলা হয় SL, সাপ্লাই অফ লেবার। সংক্ষিপ্ত আকারে বলা হয় SL। সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে একটি দেশে যে পরিমাণ শ্রমিক
যে পরিমাণ শ্রমিক কাজ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান বলে। অর্থাৎ প্রচলিত মজুরিতে একটা দেশে যে পরিমাণ লোক কাজ করতে কি থাকে, প্রস্তুত থাকে, আগ্রহ প্রকাশ করে বা কাজ করতে চায়, এই যে সমষ্টি, তার যে সমষ্টি তাকে বলা হয় শ্রমের যোগান। তাহলে সংখ্যাটা আমি কি লিখেছি, কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে একটি দেশে যে পরিমাণ শ্রমিক কাজ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান বলে। ঠিক আছে, একটা নোট লিখব। শ্রমের যোগানের সঙ্গে প্রকৃত মজুরির সম্পর্ক ধনাত্মক বা সমমুখী। অর্থাৎ ধনাত্মক বা সমমুখী কথার অর্থ হলো প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান কী হয়, বৃদ্ধি পায়। প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগান হ্রাস পায়। এখন কথা হচ্ছে লিখব ধনাত্মক সম্পর্ক, যার ফলে শ্রমের যোগান রেখা বাম হতে ডানে ঊর্ধ্বগামী। আশা করি সবাই নোটটা ভালো করে বুঝতে পেরেছেন। আবার বলছি, শ্রমের যোগানের সঙ্গে প্রকৃত মজুরির সম্পর্ক ধনাত্মক বা সমমুখী। ধনাত্মক বা সমমুখী কথার অর্থ হলো প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পাবে এবং প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগান হ্রাস পাবে। এই জন্য কী হয়, যার ফলে শ্রমের যোগান রেখাটা বাম দিক থেকে ডান দিকে কী হয়, ঊর্ধ্বগামী হয়, উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, আশা করি সবাই নোটটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। চিত্রের মাধ্যমে শ্রমের যোগান দেখানো হলো। আমরা চিত্র আঁকবো আগের মতোই নিয়ম, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষ আর একটা হলো ভূমি অক্ষ। এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। এটা হচ্ছে এস এল মানে হচ্ছে সাপ্লাই অফ লেবার, অর্থাৎ শ্রমের যোগান। আর ডব্লিউ/পি হলো প্রকৃত মজুরি। তাহলে ডব্লিউ/পি হলো প্রকৃত মজুরি আর এস/এল হলো শ্রমের যোগান। তার মানে আমরা বুঝতে পারলাম যে এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে কি, সমমুখী। অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। ডব্লিউ/পি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে এস/এল1, এটা হচ্ছে এস/এল2। তাহলে নোটে কি বলা ছিল যে একটার সঙ্গে সম্পর্ক হচ্ছে কি, সমমুখী। অর্থাৎ এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। সুতরাং যখন আমাদের প্রকৃত মজুরির পরিমাণ হচ্ছে ডব্লিউ/পি1, তখন আমাদের শ্রমের যোগান হচ্ছে এস/এল1। দুইটা যোগ করে দিলাম, যোগ করে এখানে কি পেলাম, একটা বিন্দু পেলাম, যেটা আমরা এই দ্বারা নির্দেশ করতে পারি। তারপরে হচ্ছে যদি হচ্ছে আমাদের কি হয়, প্রকৃত মজুরি কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে শ্রমের যোগান কি হবে, বৃদ্ধি পাবে। কত হবে এটা যদি হয় ডব্লিউ/পি2, এটা হবে এস/এল2। তাহলে আমরা ডব্লিউ/পি2 আর হচ্ছে এস/এল2 কি করব, একসঙ্গে যোগ করে দিব। যোগ করলে এখানে একটা বিন্দু পাবো, যেটা আমরা বি দ্বারা নির্দেশ করতে পারি। এখন এ আর বি যোগ করে যে রেখা পাবো সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা। চিত্রের নাম কি, চিত্র হলো শ্রমের যোগান। এটাকে হচ্ছে আমরা এখানে কি করেছি, অক্ষর দ্বারা প্রকাশ করেছি, সংখ্যা দ্বারাও প্রকাশ করা যায়।
আমি এখানে সংখ্যা দ্বারা প্রকাশ করব। লম্ব অক্ষ, ভূমি অক্ষ। ভূমি অক্ষে কী ধরবো আমরা? শ্রমের যোগান, এটা হচ্ছে প্রকৃত মজুরি। 1000, 2000, 500, 700। এ বি, এটা হচ্ছে SL। তাহলে চিত্রের ব্যাখ্যা এখন হচ্ছে আমরা চিত্রের ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে শ্রমের যোগান, লম্ব অক্ষে প্রকৃত মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রথম অবস্থায় যখন আমাদের প্রকৃত মজুরি কত? W/P1, আমাদের শ্রমের যোগান হলো SL1। যখন আমাদের প্রকৃত মজুরি কত? W/P1, শ্রমের যোগান হলো SL1, যেটি চিত্রে এই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তারপরে কোনো কারণে যদি আমাদের প্রকৃত মজুরি বৃদ্ধি পেয়ে W/P2 হয়, তাহলে আমাদের শ্রমের যোগান কত হবে? বৃদ্ধি পেয়ে SL2 হবে, যেটি চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এ আর বি বিন্দু যোগ করে যে রেখা পাই সেটি হচ্ছে শ্রমের যোগান রেখা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এইটা হচ্ছে সেম ব্যাখ্যা, এটার যে ব্যাখ্যা এটারও সেম ব্যাখ্যা, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।